আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো। তো প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে। 3 নম্বর যে অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। 4 নম্বর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। 5 নম্বর হচ্ছে আবহাওয়া বিকার এবং 8 নম্বর যে অধ্যায় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ, এইগুলো তোমাদের থাকবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যে পরীক্ষা হবে তার মধ্যে। তো এইগুলো অধ্যায়গুলো তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। তারপর দেখো তোমাদের কীরকম প্রশ্ন দেওয়া হয় পরীক্ষায়। টোটাল 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে 7টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলো তোমাদের সঠিক উত্তর বেছে লিখতে হবে। এই প্রশ্নগুলো দেখো প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে, আবহাওয়া বিজ্ঞান থেকে 1টি প্রশ্ন থাকবে মাত্র, ঠিক আছে। এরপর 8টি থাকবে তোমাদের 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে মানে এক কথায় উত্তর লিখতে হবে, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকে 8টা। তো এই যে প্রশ্ন, এগুলো তোমরা দেখো প্রতিটা অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন দেওয়া থাকছে। নেক্সট হচ্ছে তোমাদের এগুলো হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন, প্রতিটা অধ্যায় থেকে দেখো 1টি করে প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে। ওকে, 2 নম্বর মানের প্রশ্ন এগুলো হচ্ছে 4 দুগুণে 8 নম্বর থাকবে, এর জন্য এখানে এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া থাকতে পারে। তারপর 3 নম্বর মানের প্রশ্ন 3 নম্বর মানের প্রশ্ন হচ্ছে তোমাদের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্নের উত্তর করতে হবে, 3 4 12 নম্বর। এবং 5 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে একটা, 5 নম্বর। এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বরের জন্য, 5 নম্বর মানের। তো এইরকম প্যাটার্নে প্রশ্ন থাকবে, টোটাল 40 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর এই ভিডিওতে দেখে নিই। এবং এই প্রশ্নদের যে পিডিএফ ফাইল, সেগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, ঠিক আছে। এবং গুগল প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটিকে ডাউনলোড করতে পারবে। তারপর তোমাদের কিন্তু পেইড কোর্সের মধ্যে থেকে তোমাদের এই পিডিএফগুলোকে নিতে হবে, ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে, তারপরেই কিন্তু তোমরা পিডিএফগুলোকে নিতে পারবে, ওকে, ডাউনলোড করে নিতে পারবে সমস্ত পিডিএফগুলোকে। তো চলো আমরা এই কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তরগুলো আমরা এই ভিডিওটি থেকে দেখে নিই। 1 নম্বর দেখে কী বলা হচ্ছে, সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 7টি 1 × 7 = 7। একের দেখে কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা না 24 ঘন্টা। তো এখানে সঠিক উত্তর হবে 12 ঘন্টা। এরপর 2 নম্বর হচ্ছে বৃহত্তম অক্ষরেখা হলো কর্কট ক্রান্তি রেখা, সুমেরুর বৃত্ত, নিরক্ষরেখা ও আর হচ্ছে কুমেরু, ঠিক আছে। তো বৃহত্তম অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা। তারপরে দেখো 3 নম্বর দেখে একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো তিব্বত, দাক্ষিণাত্য, রাঁচি, মেঘালয় মালভূমি। তো একটি পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। পরের প্রশ্ন, যে পাত সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয় তা হলো প্রতিসারি, অভিসারী, নিরপেক্ষ না গঠনমূলক। তো সেটা হচ্ছে অভিসারী পাত সীমানায়। মরু অঞ্চলে যে আবহাওয়া বিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় তা হলো যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক না জৈব যান্ত্রিক। তো সেটা হচ্ছে যান্ত্রিক আবহাওয়া বিকার, ওকে। মরু অঞ্চলে যে আবহাওয়া বিকার সব থেকে বেশি কার্যকর হয় সেটা যান্ত্রিক আবহাওয়া বিকার। তারপর দেখো টাইগার হিল যে শহরের কাছে আছে তা হলো কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং না মিরিক। তো টাইগার হিল যে শহরের কাছে আছে সেটা হচ্ছে কি না দার্জিলিং। অক্টোবর মাসে যে ঘূর্ণাবর্ততে বৃষ্টিপাত হয় তা হলো পশ্চিমী ঝামেলা, আশ্বিনের ঝড়, কালবৈশাখী, সাইক্লোন। তো অক্টোবর মাসে যে ঘূর্ণাবর্তে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে আশ্বিনের ঝড়। এর মধ্যে যে রেখাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয় তা হলো মূল মধ্যরেখা, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। তো সঠিক উত্তর এখানটা হবে মূল মধ্যরেখায়, এটা পূর্ব পশ্চিমে বিস্তৃত নয়, উত্তর দক্ষিণে বিস্তৃত। তারপর হিমালয় পার্বত্য অঞ্চলে এক সময় অবস্থান করতো টেথিস সাগর, ভূমধ্যসাগর, পারস্য সাগর না গভীর মরুভূমি। তো হিমালয় পার্বত্য অঞ্চলে এক সময় অবস্থান করতো কি, এটা হচ্ছে টেথিস সাগর। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। ক নম্বর দেখে শূন্যস্থান পূরণ করতে হবে, 1 × 4 = 4। নাম্বার 1, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো ড্যাশ রেখা। সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে ড্যাশভাবে কাজ করে, সঠিক উত্তর হবে উল্লম্বভাবে কাজ করে। এরপর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। পরের প্রশ্ন, ড্যাশ আবহাওয়া বিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়। তো যান্ত্রিক আবহাওয়া বিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়। গ্রিনিচের সময় নির্দেশ করে ড্যাশ ঘড়ি। তো গ্রিনিচের সময় নির্দেশ করে ক্রোনোমিটার, এই ঘড়ি। পরের দেখে দু একটি শব্দে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি, 1 × 4 = 4। কোনো স্থানে সূর্যের উন্নতি কোণ সর্বোচ্চ হলে সেখানকার স্থানীয় সময় কত হবে? সঠিক উত্তর হবে দুপুর 12টা। পরে এখানে উত্তর লিখবে দুপুর 12টা, ঠিক আছে। এরপর দেখো ভারতের একটি সিল্ড মালভূমি কোনটি? তো দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে ভারতের একটি সিল্ড মালভূমি। আবহাওয়া বিকারজাত শিলাচূর্ণের শিথিল
ভূ আস্তরণকে কি বলা হয়? এখানে হবে, এটা হবে রেগোলিথ বলা হয়। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। পৃথিবীর ছাদ কোনটি? পৃথিবীর ছাদ হচ্ছে পামির মালভূমি। এরপর দেখো 3 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, যে কোনো 4টি। 2 × 4 = 8। নাম্বার 1 স্থানীয় সময় কাকে বলে? তো সূর্য যখন যে দ্রাঘিমা রেখার মাথার উপর আসে তখন সেই দ্রাঘিমা রেখায় মধ্যাহ্ন হয়, অর্থাৎ ঘড়িতে ঠিক বেলা 12টা বাজে বলে ধরা হয়। এরপর এই মধ্যাহ্ন সময় অনুসারে দিনের অন্যান্য সময় গণনা করা হয়। এইভাবে যে দ্রাঘিমা রেখায় যখন মধ্যাহ্ন হয় এবং সেই অনুসারে যে সময় গণনা করা হয় তাকে স্থানীয় সময় বলা হয়। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? যে কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা তারিখ নির্ণয় করা হয় সেটি হলো আন্তর্জাতিক তারিখ রেখা। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর মোটামুটিভাবে অনুসরণ করে এই রেখার প্রবর্তন করা হয়েছে। এই রেখাটি পৃথিবীর পশ্চিম ও পূর্ব গোলার্ধের তারিখ বিভাজনের কাজ করে। 180 দ্রাঘিমা রেখাকে পূর্ব ও পশ্চিম দিক থেকে অতিক্রম করলে একদিন বেড়ে যায় বা কমে যায় বলে এই রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে গণ্য করা হয়। নাম্বার 3 হচ্ছে গিরিজিনি আলোড়ন কি? তো যেখানে ভূমির সংনমন ঘটে সেখানে ভাঁজের সৃষ্টি হয়। শিলা ভাঁজ পেয়ে বিশালাকার গিরি বা পর্বত সৃষ্টি হয় বলে একে গিরিজিনি আলোড়ন বলে। 4 নম্বর স্বল্পমোচন কি? তো উষ্ণতার প্রসার বেশি হলে শিলাস্তরের বাইরের ও ভেতরের অংশের মধ্যে সংকোচন ও প্রসারণের তারতম্য ঘটে এবং শিলায় পীড়নের ফলে ফাটলের সৃষ্টি হয়। ফলে শিলার ওপরের স্তর নিচের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো খুলে আসে। প্রাকৃতিক এই ঘটনাটিকেই স্বল্পমোচন বলে। 5 নম্বর পশ্চিমবঙ্গের চতুর্সীমা উল্লেখ করো। তো পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলি হলো উত্তর পশ্চিমে অবস্থিত নেপাল, উত্তরে ভুটান ও পূর্ব দিকে বাংলাদেশ। আর এর প্রতিবেশী রাজ্যগুলি হলো সিকিম, পূর্ব অসম, পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড এবং দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা রাজ্য। 6 নম্বর হচ্ছে নগ্নিভবন কাকে বলে? তো আবহবিকার স্খলন ও ক্ষয়ীভবন প্রক্রিয়ার সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের উপরের স্তরের বিচূর্ণীভূত পদার্থের অপসারণ ঘটলে নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে। আবহবিকার ও ক্ষয়ীভবনের এই মিলিত প্রক্রিয়ার ফলে নগ্নিভবন ঘটে। 7 নম্বর দাগে গ্রস্ত উপত্যকা বলতে কী বোঝায়? তো দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে অবনত ভূমির সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। তাল অঞ্চল কাকে বলে? কালিন্দী নদীর পূর্ব দিকে অবস্থিত কোচবিহার জেলার দক্ষিণতম অংশ এবং সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তাল সমভূমি নামে পরিচিত। ভূপ্রকৃতিগতভাবে এই অঞ্চলটি নিম্নভূমি ও পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। এই অঞ্চলে অসংখ্য জলাভূমি রয়েছে, ফলে বর্ষাকালে তাল অঞ্চলটি প্লাবিত হয়। 4 নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো, যে কোনো 4টি। 3 × 4 = 12। নাম্বার 1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লিখুন। দেখো 1 নম্বর অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে কমে যায়, অন্যদিকে প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য পরস্পর সমান। 2 নম্বর হচ্ছে একটি অক্ষরেখাতে অবস্থিত বিভিন্ন স্থান এর মধ্যে জলবায়ুগত পার্থক্য খুব কম দেখা যায়, কিন্তু একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুগত পার্থক্য বিশাল হয়ে থাকে। নাম্বার 3 হচ্ছে অক্ষরেখাগুলোর সাহায্যে পৃথিবীকে বিভিন্ন তাপমণ্ডলে ভাগ করা হয়, অন্যদিকে দ্রাঘিমা রেখাগুলোর সাহায্যে পৃথিবীর বিভিন্ন স্থানীয় সময়কে নির্ণয় করা যায়। এরপর দেখো 2 নম্বর ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায়ই ভূমিকম্প প্রবণ হয় কেন? পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত অভিসারী পাত সীমানায় মহাদেশীয় পাতের সংঘর্ষে সৃষ্টি হয়েছে। প্রায় 4 থেকে 7 কোটি বছর আগে টার্সিয়ারি যুগের শেষ দিকে যে ভঙ্গিল পর্বতগুলি সৃষ্টি হয়েছে ভূতাত্ত্বিক সময়ের বিচারে সেগুলি অত্যন্ত নবীন। এই নবীন ভঙ্গিল পর্বতগুলির গঠন কাজ এখনও চলছে। সক্রিয় পাতসীমানায় অবস্থিত হওয়ায় নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে বরাবর ভূমিকম্প হয়ে থাকে। হিমালয়, আলপাস, রকি প্রভৃতি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ।
3 নম্বর হচ্ছে আবহাওয়া বিকার ও ক্ষয়ীভবনের মধ্যে 3টি পার্থক্য লেখন। তো আবহাওয়া বিকার ও ক্ষয়ীভবনের মধ্যে 3টি পার্থক্য হচ্ছে 1 নম্বর আবহাওয়া বিকার হলো আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা শিলার নিজ স্থানে চূর্ণীভবন ও বিয়োজন ঘটার প্রক্রিয়া। আর ক্ষয়ীভবন হলো প্রাকৃতিক শক্তির যেমন নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা আবহাওয়া বিকার প্রাপ্ত শিলার অপসারণ হওয়ার প্রক্রিয়া। 2 নম্বর আবহাওয়া বিকার ক্ষয়ীভবনের উপর নির্ভর করে না, কিন্তু ক্ষয়ীভবন আবহাওয়া বিকারের উপর নির্ভরশীল। 3 নম্বর হচ্ছে আবহাওয়া বিকার অত্যন্ত ধীর গতিসম্পন্ন ও স্থৈতিক প্রক্রিয়া, আর ক্ষয়ীভবন দ্রুত গতিসম্পন্ন গতিশীল প্রক্রিয়া। 4 নম্বর পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমি অঞ্চলের নদী ব্যবস্থার মধ্যে 3টি পার্থক্য লেখো। তো পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলের নদ নদীর প্রধান 3টি পার্থক্য হচ্ছে 1 নম্বর পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, আর মালভূমি অঞ্চলের নদীগুলি বর্ষার জলে পুষ্ট। নাম্বার 2 পার্বত্য অঞ্চলে নদীগুলিতে সারা বছর জল প্রবাহিত হয়, কিন্তু মালভূমি অঞ্চলের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট বলে আবহাওয়া বিকার ছাড়া বছরের অন্যান্য সময় জল প্রবাহ থাকে না বললেই চলে। নাম্বার 3 পার্বত্য অঞ্চলে নদীগুলি অধিকাংশই বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নদীতে মিশেছেন, আর মালভূমি অঞ্চলের নদীগুলি ভাগীরথী, হুগলি নদীতে মিশেছে। 5 নম্বর কোনো দেশের ক্ষেত্রে প্রমাণ সময় অপরিহার্য কেন? একটি দেশে অসংখ্য দ্রাঘিমারেখা থাকে, ফলে সেই দেশে একাধিক স্থানীয় সময় 1 ডিগ্রিতে 4 মিনিট সময়ের যে পার্থক্য সেই অনুসারে পরিলক্ষিত হয়, ফলে দেশের কাজকর্ম চালাতে খুবই অসুবিধা হয়। তাই এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমারেখার স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালানো হয় এবং ওই দ্রাঘিমার স্থানীয় সময়কেই সেই দেশের প্রমাণ সময় ধরা হয়। ভারতের ক্ষেত্রে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে, তাই ওই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। এরপর দেখো 6 নম্বর সঞ্চয়জাত ও ক্ষয়জাত সমভূমির মধ্যে 3টি পার্থক্য লেখন। 1 নম্বর বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তির ক্রমাগত ক্ষয়কার্যের ফলে কোনো উঁচু ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি করে। 2 নম্বর এরপর দেখো বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থ কোনো নিচু বা অবনমিত স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। 2 নম্বর কানাডিয়ান শিল্ড পশ্চিম সাইবেরিয়া সমভূমি ক্ষয়জাত সমভূমির প্রকৃষ্ট উদাহরণ। লোয়েস্ট সমভূমি নদীগঠিত সমভূমি, গাঙ্গেয় সমভূমি উপকূলীয় সমভূমি প্রভৃতি সঞ্চয়জাত সমভূমির উদাহরণ। নাম্বার 3 হচ্ছে ক্ষয়জাত সমভূমির ক্ষেত্রে ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পেতে থাকে, আর সঞ্চয়জাত সমভূমির ক্ষেত্রে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। তো এগুলো ক্ষয়জাত আর সঞ্চয়জাত এবং ক্ষয়জাত যে সমভূমি তার পার্থক্যগুলো লিখলাম। এই যে পার্থক্যগুলো তোমরা কিন্তু পারলে টেবিল করে লিখবে, ঠিক আছে, টেবিলের মধ্যে করে লিখবে, সেটা কিন্তু ভালো হয়। আমি এইভাবে তোমাদের নিচে নাম্বার ওয়াইজ লিখে দিয়েছি। এরপর দেখো 7 নম্বরে মরু অঞ্চলের যান্ত্রিক আবহাওয়া বিকার প্রাধান্য লাভ করে কেন? তো যান্ত্রিক আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতিগুলির মধ্যে খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ হলো অন্যতম একটি পদ্ধতি। শিলা তাপের কুপরিবাহী নয়, এই জন্য মরু অঞ্চলের গাছপালাহীন উন্মুক্ত প্রান্তরে দিনে এবং রাত্রে শিলার ভিতরের ও বাইরের অংশের উষ্ণতার মধ্যে যথেষ্ট পার্থক্য ঘটে। ক্রমাগত উত্তাপে প্রসারিত ও ঠান্ডায় সংকুচিত হতে হতে শিলার সন্ধিস্থলগুলো আলগা হয়ে যায় এবং শিলাগাত্রে ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলি কালক্রমে পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে ভগ্ন স্তূপে পরিণত হয়। এই ভেঙে যাওয়া শিলার আকৃতি অনেকটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো হয় বলে আবহাওয়া বিকারের এই বিশেষ প্রক্রিয়াটিকে খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ বলে। 8 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ু গুরুত্বপূর্ণ কেন? তো পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। শীতকালের কয়েকটি মাস এবং উত্তরের পার্বত্য অঞ্চল ছাড়া প্রায় সারা বছরই উষ্ণতা বেশি থাকায় জলবায়ু উষ্ণ প্রকৃতির। পশ্চিমবঙ্গের ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ুপ্রবাহ ও উষ্ণতার পরিবর্তন মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। মোট বার্ষিক বৃষ্টিপাতের 90% মৌসুমী বায়ুর দ্বারা ঘটে। গ্রীষ্মকালে
জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে শুষ্ক পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এ কারণে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক। 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 5 নম্বর। দেখো 5-এর 1-এর দাগে টোকিও এখানে দেওয়া আছে 139 ডিগ্রি 35 মিনিট পূর্ব থেকে 2016 সালের 1 মার্চ মঙ্গলবার ভোর 3টের সময় একটি ইমেল কলকাতায় 88 ডিগ্রি 24 মিনিট পূর্ব সেখানে পাঠানো হয়েছিল। সেটি কলকাতায় কোন দিন, কোন তারিখ ও কোন সময় এসে পৌঁছেছিল। তো দেখো এটা করার জন্য কী করবে, সমাধানটা টোকিওর সঙ্গে কলকাতার যে দ্রাঘিমার পার্থক্য সেটা 139 ডিগ্রি 45 মিনিট মাইনাস 88 ডিগ্রি 24 মিনিট সমান হচ্ছে কত, 51 ডিগ্রি 51 ডিগ্রি 21 মিনিট। এবার 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট। ঠিক আছে, সুতরাং এই যে 51 ডিগ্রি 21 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় পার্থক্য হবে 51 ডিগ্রি 21 মিনিট গুণ হচ্ছে 4 সমান হচ্ছে 205 মিনিট 24 সেকেন্ড সমান 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড। তারপরে দেখো অর্থাৎ টোকিও এবং কলকাতার মধ্যে সময়ের পার্থক্য কত, 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড। তো টোকিওর তুলনায় কলকাতা পূর্ব দিকে কম এগিয়ে বলে কলকাতার সময় টোকিওর চেয়ে 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড কম হবে। সুতরাং অর্থাৎ প্রশ্ন অনুসারে 2016 সালের 1 মার্চ মঙ্গলবার টোকিও থেকে ভোর 3টের সময় পাঠানো ইমেলটি কলকাতার যে স্থানীয় সময় পৌঁছয় তা হলো এখানে ভোর 3টে থেকে 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে কত রাত্রি 11টা 34 মিনিট 35 সেকেন্ড এটা হবে। অতএব 2016 সালটি যেহেতু লিপিয়ার সাল এবং বা অধিবর্ষ, তাই ইমেলটি কলকাতায় এসে পৌঁছেছিল 29শে ফেব্রুয়ারি। ঠিক আছে, আগের দিনটা 29শে ফেব্রুয়ারি হয়ে যাবে। সোমবার রাত্রি হবে কত, 11টা 34 মিনিট 35 সেকেন্ড। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 2 নম্বর দেখে চিত্রসহ যান্ত্রিক আবহাওয়া বিকারের 3টি প্রধান প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো যান্ত্রিক আবহাওয়া বিকারের প্রক্রিয়া 1 নম্বর হচ্ছে খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসারণ। যান্ত্রিক আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসারণ হলো অন্যতম একটি পদ্ধতি। শিলা তাপের সুপরিবাহী নয়, এই জন্য মরু অঞ্চলের গাছপালাহীন উন্মুক্ত প্রান্তরে দিনে এবং রাত্রে শিলার ভিতরের ও বাইরের অংশের উষ্ণতার মধ্যে যথেষ্ট পার্থক্য ঘটে। ক্রমাগত উত্তাপে প্রসারিত ও ঠান্ডায় সংকুচিত হতে হতে শিলার সন্ধিস্থলগুলো আলগা হয়ে যায় এবং শিলাগাত্রে ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলি কালক্রমে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে ভগ্নস্তূপে পরিণত হয়। এই ভেঙে যাওয়া শিলার আকৃতি অনেকটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো হয় বলে আবহাওয়া বিকারের এই বিশেষ প্রক্রিয়াটিকে খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ বলে। নাম্বার খ হচ্ছে গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন। যান্ত্রিক আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন হলো অন্যতম একটি পদ্ধতি। শিলাস্তর তাপের সুপরিবাহী না হওয়ার ফলে দিন ও রাত্রে শিলার ভেতরের ও বাইরের অংশের মধ্যে উষ্ণতার যথেষ্ট পার্থক্য ঘটে। উষ্ণতার এই তারতম্যের ফলে শিলাস্তরের ক্রমাগত প্রসারণ ও সংকোচন ঘটে। দীর্ঘ দিন ধরে সংকোচন ও প্রসারণের ফলে শিলার উপরের দিকে প্রসারিত হয়। তখন উপরের স্তর নিচের অপেক্ষাকৃত শীতল স্তর থেকে বিচ্ছিন্ন হয়ে পেঁয়াজের খোলার মতো খসে পড়ে। স্বল্পমোচনের ফলে শিলাখণ্ডগুলো অনেকটা গোলাকার হয়ে যায়। তাই বিচূর্ণী ভবনের এই বিশেষ প্রক্রিয়াটাকে গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন বলে। তারপর দেখো নাম্বার গয়ে ক্ষুদ্র কণা বিসরণ। যান্ত্রিক আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে ক্ষুদ্র কণা বিসরণ হলো অন্যতম একটি পদ্ধতি। যেসব শিলা বিভিন্ন রকমের খনিজ পদার্থে গঠিত সেই সব বিষম গুণসম্পন্ন বা বড় দানাযুক্ত শিলাগুলো ঠান্ডায় বা গরমে সমানভাবে সংকুচিত বা প্রসারিত হতে পারে না। এর ফলে শিলাস্তরের বিভিন্ন স্থানে বিভিন্ন টানের সৃষ্টি হয় এবং তাতে শিলা সশব্দে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। উষ্ণতার তারতম্যের ফলে এইভাবে বিষম গুণসম্পন্ন শিলার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকে ক্ষুদ্র কণা বিসরণ বলে। 3 নম্বর হচ্ছে পাত সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। অভিসারী পাত সীমানায় দুটি মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগোলে সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বতে সৃষ্টি হয়। পাত সঞ্চালন তত্ত্ব অনুসারে ভূত্বক কয়েকটি গতিশীল পাতের সমন্বয়ে গঠিত। তাই এই পাতগুলি ভূগর্ভে গুরুমণ্ডলে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর গতিশীল অবস্থায় থাকে। ভূত্বকের একটি গতিশীল পাত
যখন ওপর একটি পাতের মুখোমুখি হয় তখন সেই সংযোগস্থলে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। এই অবস্থায় গতিশীল দুটি পাতের মধ্যবর্তী অগভীর খাতে সঞ্চিত পলিস্তরে প্রবল পার্শ্বচাপের ফলে ভাঁজ পড়ে। ক্রমাগত ভাঁজগুলো বড় ও উঁচু হয়ে পরস্পরের কাছে এসে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। 4 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলটির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও বিভাগগুলির সংক্ষিপ্ত বিবরণ দেওয়া। তো প্রথমে আমরা এর অবস্থান লিখছি। শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলার উত্তরাংশ নিয়ে এই পার্বত্য অঞ্চল বিস্তৃত। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য: এই পার্বত্য অঞ্চলটি প্রধানত পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। নাম্বার 2 হচ্ছে এই অঞ্চলটি ক্রমশ দক্ষিণ দিক থেকে উত্তরে ঢালু। নাম্বার 3, উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2 থেকে 300 মিটার। এরপর হচ্ছে নাম্বার 4, এই অঞ্চলটি অত্যন্ত এবড়োখেবড়ো পার্বত্য ভূমি। 5 নম্বর, এই অঞ্চলে গভীর গিরিখাত, বন্ধু শৈলশিরা, খরস্রোতা নদী ঠিক আছে, এগুলো লক্ষ্য করা যায়। ঠিক আছে, নেক্সট দেখো এর শ্রেণীবিভাগটা আমরা লিখছি। তিস্তা নদীর অবস্থানের উপর ভিত্তি করে উত্তরের পার্বত্য অঞ্চলটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তিস্তা নদীর পশ্চিম অঞ্চল। তো এর অবস্থান হচ্ছে, এই অঞ্চলটি সিঙ্গালীলা পর্বতশ্রেণী ও দার্জিলিং পর্বতশ্রেণী নিয়ে গঠিত। এর বৈশিষ্ট্য: এই অঞ্চলটি প্রধানত পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু হয়ে গেছে। আর 2 নম্বর হচ্ছে, এই অঞ্চলে অবস্থিত সিঙ্গালীলা শৈলশিরা দার্জিলিং জেলাকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে। নাম্বার বি, তিস্তা নদীর পূর্বাঞ্চল। এর অবস্থানটা কোথায় না, জলপাইগুড়ি জেলার কিছু অংশ নিয়ে এই অঞ্চলে অবস্থিত। এর বৈশিষ্ট্য হচ্ছে, এই অঞ্চলে অত্যাধিক বৃষ্টিপাতের জন্য এর উচ্চতা ক্রমশ কমেছে। আর এই অঞ্চলটি ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু হয়ে জলঢাকা নদীর উপত্যকার দিকে বিস্তৃত হয়েছে। এই প্রশ্নোত্তরের যে পিডিএফ ফাইল সেগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, সেখান থেকে তোমরা চাইলে নিতে পারো। পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। প্রথমে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে, তারপর পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তার জন্য তোমাদের অ্যাপটিকে ডাউনলোড করতে হবে, করে ইনস্টল করে নিতে হবে এবং রেজিস্টার করতে হবে। নাম, ফোন নাম্বার, এখানে ইমেল আইডি দিতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি লিখবে, নিজের এলাকার নাম, তারপর পাসওয়ার্ড দেবে, নিজের মধ্যে তৈরি করে রেজিস্টার করতে হবে। পরের বার লগ ইন করার জন্য সেম ফোন নাম্বার, সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ওকে, তো চলো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।